বন্ধুরা, ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করার দিন শেষ। ভারত আর কোনোভাবেই তার প্রতিবেশী দেশগুলোর ভারত বিরোধী কার্যকলাপ মুখ বুজে সহ্য করবে না। কয়েকদিন আগেই বাংলাদেশের একজন হাই প্রোফাইল নেতা, যিনি সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ায় লাগাতার ইন্ডিয়া ব্যাশিং করে হাততালি কুড়োতেন, তাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে 2.5 ঘন্টা আটকে রেখে কড়া ইন্টারোগেশন করল ভারতীয় গোয়েন্দারা। শুধু তাই নয়, নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ যাওয়ার যে করিডর, সেখানেও ভারত সোজা জানিয়ে দিয়েছে আমাদের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নিজেদের ইচ্ছামতো কোনো চুক্তি করা চলবে না। জিওপলিটিক্সে দাদাগিরি বা ব্ল্যাকমেল আর বরদাস্ত করবে না নিউ ইন্ডিয়া। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই স্পেশাল এপিসোডে আমরা বিশ্লেষণ করব ভারতের এই আগ্রাসী ফরেন পলিসি এবং বাংলাদেশের প্রতি নিউ দিল্লির এই কড়া বার্তার আসল কারণ। দীর্ঘদিন ধরে ভারত তার নেবারহুড ফার্স্ট পলিসির অধীনে বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে অনেক বেশি ছাড় দিয়ে এসেছে। একটা সময় ছিল যখন ভারত ভাবত সফট পাওয়ার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে হয়তো এই অঞ্চলকে শান্ত রাখা যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। একটি সুনির্দিষ্ট ইকোসিস্টেম তৈরি হয়েছে, যারা একদিকে ভারতের মার্কেট, ভারতের ইনভেস্টমেন্ট এবং ভারতের পরিকাঠামো ব্যবহার করবে, আবার অন্যদিকে চায়না কার্ড খেলবে এবং পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোর সাথে হাত মিলিয়ে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করবে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং রিজিওনাল হেজিমনির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সাউথ ব্লক এখন তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। এখনকার নিয়ম খুব সোজা। আপনি যদি ভারতের উপর নির্ভরশীল হন, তবে ভারতের স্বার্থকে সম্মান করতে হবে। ভারত এখন ক্যালিব্রেটেড প্রেশার বা মেপে মেপে চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছে, যার প্রথম ঝলক আমরা সম্প্রতি দেখতে পেয়েছি দুটি আলাদা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনায়। চলুন পুরো বিষয়টা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। প্রথমেই আসি দিল্লি বিমানবন্দরের সেই চাঞ্চল্যকর ঘটনায়, যা নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। আপনারা এখন স্ক্রিনে ভারতের আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে বাধা। 2.5 ঘন্টা অপেক্ষার পর অনুমতি পেয়েও ফিরে গেলেন ঢাকার প্রতিনিধি। এই ব্যক্তিটি হলেন ডক্টর জাহিদ উর রহমান। পেশায় তিনি একজন চিকিৎসক হলেও বর্তমানে তিনি বাংলাদেশের শাসক গোষ্ঠীর অত্যন্ত কাছের মানুষ এবং বিশেষ করে তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার। তাকে অনেকটা মিনিস্টার অফ স্টেটের মর্যাদাও দেওয়া হয়েছে, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন কট্টর ভারত বিরোধী পলিটিক্যাল কমেন্টেটর। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেমন টিআরটি ওয়ার্ল্ড এবং আল জাজিরাতে ভারতের বিরুদ্ধে কলাম লিখেছেন। তিনি সেই ইকোসিস্টেমের অংশ যারা প্রচার করে যে বাংলাদেশে শেখ হাসিনার সরকার শুধুমাত্র ভারতের জোরেই টিকে ছিল এবং ভারতই বাংলাদেশের সমস্ত সমস্যার মূল কারণ। এই ধরনের সস্তা ভারত বিরোধিতা বা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করেই তিনি নিজের জনপ্রিয়তা হাসিল করেছেন। এখন ঘটনা হলো, এই ডক্টর জাহিদুর রহমান সম্প্রতি ভারতে এসেছিলেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে তৈরি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল। এই IOR এর সদস্য হিসেবে বাংলাদেশও আমন্ত্রিত ছিল। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ সরকার এই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বৈঠকে ভারতের কট্টর সমালোচক ডক্টর জাহিদকেই তাদের প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এটি ভারতের জন্য একটি সুস্পষ্ট উস্কানি ছিল। ডক্টর জাহিদ যখন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন, তখন তিনি কোনো ডিপ্লোম্যাটিক ভিসা বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে আসেননি। তিনি এসেছিলেন সাধারণ পাসপোর্টে, একটি সার্ক স্টিকার ভিসা লাগিয়ে। কিন্তু ভারতের ইন্টেলিজেন্স গ্রিড এবং ইমিগ্রেশন সিস্টেম এখন অনেক বেশি আপডেটেড। যখনই তার পাসপোর্ট স্ক্যান করা হয়, সঙ্গে সঙ্গে সিস্টেমে রেড অ্যালার্ট বেজে ওঠে। তার নাম আগে থেকেই ভারতের সিকিউরিটি রিলেটেড ওয়াচ লিস্টে তোলা ছিল, কারণ যে ব্যক্তি নিয়মিত ভারতের জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ান, তাকে বিনা তদন্তে ভারতের মাটিতে প্রবেশ করতে দেওয়াটা ন্যাশনাল সিকিউরিটির সাথে আপোষ করার শামিল।
সঙ্গে সঙ্গে তাকে ইমিগ্রেশন থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয় এবং শুরু হয় ম্যারাথন ইন্টারোগেশন। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো তাকে জেরা করে। বাংলাদেশ হাই কমিশন থেকে এর আগে ভারতের বিদেশ মন্ত্রককে একটি ফর্মাল নোট দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল ডক্টর জাহিদকে যেন সহজে ক্লিয়ারেন্স দেওয়া হয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার স্বয়ং এয়ারপোর্টে উপস্থিত ছিলেন তাকে রিসিভ করার জন্য। কিন্তু ভারতের সিকিউরিটি এজেন্সিগুলো কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নত করেনি। তারা তাদের প্রোটোকল মেনে সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ শেষ করে। দীর্ঘ জেরার পর যখন উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তখন ডক্টর জাহিদের ইগোতে মারাত্মক আঘাত লাগে। তিনি চরম ক্ষুব্ধ হয়ে জানান যে তিনি আর এই IORA মিটিংয়ে যোগ দেবেন না এবং সরাসরি বাংলাদেশে ফিরে যাবেন। যেহেতু সেই মুহূর্তে ঢাকা যাওয়ার কোনো ডাইরেক্ট ফ্লাইট ছিল না, তাই বাধ্য হয়ে তাকে কলম্বো ঘুরে শ্রীলঙ্কার ট্রানজিট নিয়ে ঢাকায় ফিরতে হয়। এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ভারতের তরফ থেকে একটি অত্যন্ত কড়া ডিপ্লোম্যাটিক মেসেজ। এই ঘটনার পর বাংলাদেশের বিভিন্ন মহলে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য, কেন একজন উচ্চপদস্থ উপদেষ্টাকে এভাবে হেনস্থা করা হলো। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে ভারতের ক্রস বর্ডার স্ট্র্যাটেজি এবং ফরেন পলিসির নতুন রূপরেখা। যারা আন্তর্জাতিক সম্পর্ক বা জিওপলিটিক্স নিয়ে চর্চা করেন তারা জানেন যে ভারত গত কয়েক দশক ধরে একটি নীতি নিয়ে চলত, স্ট্র্যাটেজিক রেস্ট্রেন্ট বা কৌশলগত সংযম। প্রতিবেশী দেশগুলোতে সরকার পরিবর্তন হলেও ভারত সবসময় চেষ্টা করত দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখতে। কিন্তু এই নীতির সুযোগ নিয়ে কিছু প্রতিবেশী দেশ মনে করতে শুরু করে যে ভারত একটি সফট স্টেট। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছিল। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে চরমপন্থী শক্তির উত্থান ঘটেছে। ভারত বিরোধী শক্তিগুলো এখন প্রকাশ্যে বাংলাদেশের নীতি নির্ধারণ করছে। তুরস্ক এবং পাকিস্তানের সাথে একটি হাই লেভেল ডিফেন্স এবং ফরেন পলিসি কোঅর্ডিনেশনের মাধ্যমে ঢাকায় নতুন অফিস খোলার কথা চলছে। সেই সাথে বঙ্গোপসাগরে ভারতের নাকের ডগায় বসে চীনকে রেডার স্টেশন তৈরির প্রস্তাব দেওয়া হচ্ছে। ভারত এই সব কিছুই অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যখন ডক্টর জাহিদুর রহমানের মতো ভারত বিদ্বেষী ব্যক্তিদের বাংলাদেশের বর্তমান সরকার গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে, তখন ভারত পরিষ্কার বুঝতে পারছে যে বাংলাদেশের নতুন নেতৃত্ব ভারতের প্রতি সম্মানজনক কোনো অবস্থান নিতে আগ্রহী নয়। তাই ভারতও আর রাগঢাক করছে না। দিল্লি বিমানবন্দরে ডক্টর জাহিদের সাথে যা ঘটেছে সেটা আসলে পুরো বাংলাদেশের ভারত বিরোধী ইকোসিস্টেমের প্রতি একটি কড়া বার্তা। ভারতের মেসেজ খুব স্পষ্ট, তোমরা যদি আমাদের দেশে এসে আমাদেরই আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করতে চাও, অথচ সারাদিন আমাদের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা ছড়াও, তাহলে আমরা তোমাদের জন্য রেড কার্পেট বিছিয়ে রাখব না। আজ থেকে 10 বছর আগে হয়তো ভারত এই ধরনের ঘটনা এড়িয়ে যেত, কিন্তু আজকের ভারত তার ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের সাথে বিন্দুমাত্র আপোষ করতে রাজি নয়। আপনি যদি ভারতের অর্থনীতি, ভারতের সাপ্লাই চেন, ভারতের এনার্জি গ্রিড এবং ভারতের ভৌগোলিক অবস্থানের উপর সরাসরি নির্ভরশীল হন, তাহলে ভারতের বিরুদ্ধে গিয়ে আপনি খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। ডক্টর জাহিদকে আটকে দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে যে ভারতের সিকিউরিটি অ্যাপারেচার কতটা শক্তিশালী এবং ভারতের ওয়াচ লিস্টে একবার নাম উঠলে তার পরিণতি কী হতে পারে। এই ঘটনাটি বাংলাদেশের সেই সমস্ত বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতাদের জন্য একটি রিয়েলিটি চেক, যারা মনে করেন যে ভারত বিরোধিতা করেই তাদের রাজনৈতিক কেরিয়ার টিকিয়ে রাখবেন। শুধু কূটনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক এবং পরিকাঠামোগত দিকেও ভারত যে এবার রাশ টানতে শুরু করেছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো নেপাল এবং বাংলাদেশের মধ্যেকার বিদ্যুৎ চুক্তিতে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ। আপনারা এখন স্ক্রিনে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি রিপোর্ট দেখছেন। এর হেডলাইনে লেখা আছে, ভারতের আপত্তিতে বাংলাদেশকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে না নেপাল। এই বিষয়ের গভীরে যাওয়ার আগে আমাদের একটু ফ্ল্যাশ ব্যাক করতে হবে। 2024 সালে ভারত, নেপাল এবং বাংলাদেশের মধ্যে একটি ট্রিপাট্রিয়েট এগ্রিমেন্ট বা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। নেপালের পাহাড়ি অঞ্চলে বর্ষার সময় অর্থাৎ জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপন্ন হয়। নেপালের কাছে এই অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করার মতো পরিকাঠামো নেই। তাই চুক্তিতে স্থির হয়েছিল যে নেপাল তাদের সেই সারপ্লাস বিদ্যুতের মধ্যে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে।
কিন্তু নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো সীমান্ত নেই। তাদের মাঝে রয়েছে ভারতের বিস্তীর্ণ ভূখণ্ড এবং শিলিগুড়ি করিডর। তাই এই বিদ্যুৎ বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ভারতের পাওয়ার ট্রান্সমিশন লাইন বা এনার্জি গ্রিড ব্যবহার করার কথা ছিল। ভারত তার প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করার মানসিকতা থেকেই এই ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি দিয়েছিল। কিন্তু সমস্যা শুরু হলো সম্প্রতি। ভারত জানতে পারে যে নেপাল এবং বাংলাদেশ নিজেদের মধ্যে গোপনে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা 40 মেগাওয়াটের বদলে 60 মেগাওয়াট বিদ্যুৎ আদান প্রদান করবে। অর্থাৎ অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ তারা ভারতের ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠাবে। এর জন্য তারা ভারতের কোনো আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। তারা ভেবেছিল ভারত যেহেতু আগে 40 মেগাওয়াটের অনুমতি দিয়েছে, তাই এই অতিরিক্ত 20 মেগাওয়াট এমনিতেই পার হয়ে যাবে এবং ভারত হয়তো এটা নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু এখানেই খেলা ঘুরে গেল। ভারত সরকার এবং ভারতের সেন্ট্রাল ইলেকট্রিক অথরিটি সোজা জানিয়ে দিয়েছে যে এরকম কোনো চুক্তি ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। দেখুন দৈনিক ইত্তেফাকের রিপোর্ট কি বলছে। তাদের হেডলাইন, ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে 20 মেগাওয়াট বিদ্যুৎ পাবে না বাংলাদেশ। ভারত কেন এই আপত্তি জানালো? এর পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এবং টেকনিক্যাল কারণ। প্রথমত, ভারতের পাওয়ার গ্রিড অত্যন্ত সংবেদনশীল। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। হুট করে বাইরে থেকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুতের লোড যদি এই গ্রিডে চাপিয়ে দেওয়া হয়, তবে গ্রিড স্টেবিলিটি নষ্ট হতে পারে, যা ভারতের নিজস্ব এনার্জি সিকিউরিটির জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিওপলিটিক্যাল লিভারেজ। নেপাল যে ত্রিশুলি হাইড্রো পাওয়ার স্টেশন থেকে এই বিদ্যুৎ উৎপাদন করছে, সেই প্রজেক্টটি আসলে ভারত এবং নেপাল যৌথভাবে তৈরি করেছে। অর্থাৎ এই প্রজেক্টের পেছনে ভারতের বিনিয়োগ এবং প্রযুক্তি রয়েছে। ভারতের টাকায় ভারতের প্রযুক্তিতে তৈরি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে। ভারতের মাটির ওপর দিয়ে ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে সেই বিদ্যুৎ বাংলাদেশে যাবে। আর ভারতকেই অন্ধকারে রেখে নেপাল ও বাংলাদেশ নিজেদের মধ্যে ইচ্ছে মতো মেগাওয়াট বাড়িয়ে নেবে, এটা কোনো স্বাধীন এবং শক্তিশালী রাষ্ট্র মেনে নিতে পারে না। ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের মিডিয়াতে এখন হাহাকার পড়ে গেছে। তারা বলছে বাংলাদেশ এই সস্তা এবং পরিবেশ বান্ধব ক্লিন এনার্জি থেকে বঞ্চিত হলো ভারতের জেদের কারণে। কিন্তু বাস্তবটা হলো ভারত তার সভারেনিটি এবং ইনফ্রাস্ট্রাকচারের ওপর অন্য কোনো দেশের দাদাগিরি মেনে নেবে না। ভারত প্রমাণ করে দিল যে এই অঞ্চলে যদি কোনো উন্নয়নমূলক কাজ করতে হয়, তবে ভারতকে আস্থায় নিয়েই করতে হবে। ভারতকে বাইপাস করে কোনো কিছু করা সম্ভব নয়। উপরে আলোচনা করা এই দুটি ঘটনাকে যদি আমরা একসাথে জুড়ে দেখি, তাহলে ভারতের ভবিষ্যৎ স্ট্র্যাটেজির একটি পরিষ্কার ব্লুপ্রিন্ট বা নকশা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ভারত এখন টিট ফর ট্যাট বা যেমন কুকুর তেমন মুগুরের নীতিতে বিশ্বাসী। জিওপলিটিক্সে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। আপনি যদি ভারতের সাথে সুসম্পর্ক রাখেন, ভারত আপনাকে ভ্যাকসিন দেবে, লাইন অফ ক্রেডিট দেবে, রেলওয়ে কোচ দেবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিরবচ্ছিন্ন সাপ্লাই দেবে। কিন্তু আপনি যদি ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের পিঠে ছুরি মারার চেষ্টা করেন, অথবা এমন কোনো ইকোসিস্টেম তৈরি করেন যা ভারতের অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ, তবে ভারতও আপনাকে তার ফল ভোগ করাবে। আগামী দিনগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ 2026 সালের ডিসেম্বরে ঐতিহাসিক গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। 1996 সালে সই হওয়া এই 30 বছর মেয়াদী চুক্তির নবীকরণ নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই দুদেশের মধ্যে নেগোসিয়েশন বা দরাদরি শুরু হওয়ার কথা। জলসম্পদের ক্ষেত্রে বাংলাদেশ ভৌগোলিকভাবেই ভারতের উপর নির্ভরশীল, কারণ ভারতের উপর দিয়ে বয়ে আসা নদীগুলোর উপরই বাংলাদেশের কৃষি এবং অর্থনীতি অনেকাংশে টিকে আছে। ভারত এখন থেকেই সেই নেগোসিয়েশনের জন্য গুটি সাজাতে শুরু করেছে। ভারত খুব ভালো করেই জানে যে আগামী দিনে জল চুক্তি, বাণিজ্য চুক্তি বা ট্রানজিট করিডর নিয়ে যখন টেবিলে বসা হবে, তখন ভারতের হাতেই সবচেয়ে বড় ট্রাম্প কার্ড থাকবে। বাংলাদেশ যদি মনে করে তারা চীন বা তুরস্কের সাহায্য নিয়ে ভারতকে চাপে ফেলবে, তবে সেটা তাদের চরম ভুল ধারণা। কারণ চীনের বেজিং বা তুরস্কের আঙ্কারা থেকে বাংলাদেশের দূরত্ব হাজার হাজার কিলোমিটার, কিন্তু ভারতের সীমানা বাংলাদেশকে 3 দিক দিয়ে ঘিরে রেখেছে। ভারতের বর্তমান লিডারশিপ অত্যন্ত পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিচ্ছে যে সিকিউরিটি রেড লাইন্স ক্রস করলে
তার কড়া মাসুল গুনতে হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণ, সীমান্তে অস্থিরতা এবং অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্টদের নিরাপদ আশ্রয় দেওয়ার যে প্রবণতা বাড়ছে, তার বিরুদ্ধে ভারত এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ডক্টর জাহিদকে আটকে দেওয়া বা নেপালের বিদ্যুৎ আটকে দেওয়া, এগুলো হলো জাস্ট ট্রেলার। আসল সিনেমা এখনো বাকি আছে। ভারত তার রিজিওনাল সুপ্রিমেসি বা আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর। ভারত বিশ্বমঞ্চে এখন একটি বিশ্বগুরু হওয়ার পথে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ঘরের পাশের কোনো দেশকে যদি ভারত কন্ট্রোল করতে না পারে, তবে সেটা আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিকে নষ্ট করবে। তাই ভারতের এই ক্যালিব্রেটেড প্রেশার আগামী দিনে আরও বাড়বে, বই কমবে না। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কে নিয়ে উৎসাহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাউথ এশিয়ার জিওপলিটিক্স এখন এক নতুন বাঁক নিচ্ছে। ভারতের এই অ্যাগ্রেসিভ ফরেন পলিসি নিয়ে আপনাদের কি মতামত? ভারত কি সঠিক পথে এগোচ্ছে, নাকি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক আরও নমনীয় হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং আন্তর্জাতিক রাজনীতির এই গভীর বিশ্লেষণ আপনার ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন। আর হ্যাঁ, এই ধরনের জিওপলিটিক্যাল অ্যানালিসিস, ফরেন পলিসি এবং আন্তর্জাতিক সম্পর্কের রূঢ় বাস্তবকে সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।